হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, অর্থাৎ সঠিক ভার্বের ফর্মেটটা দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। যেমন এখানে লক্ষ্য করো, একটা রয়েছে হি ড্যাশ হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, অর্থাৎ সেখানে ড্রাইভ হবে, ড্রপ হবে, হেড ড্রিভেন না হেড বিন ড্রাইভ, তার চারটা অপশানের মধ্যে কিছু একটা বসাতে হবে। তাহলে এরকম আমরা মোট 11 থেকে 12টা কোয়েশ্চেন নিয়েছি এবং তার পরের পার্টটাতে অর্থাৎ এগুলিতে আমরা গ্রামাটিক্যালি কোন ভার্বটা বসবে সেটা আমরা লক্ষ্য করবো। যেমন এখানে লক্ষ্য করো দ্য রিচ, এবার কী হবে এখানে ইজ, আর, উইল না ওয়াজ, বুঝতে পারছো? তাহলে নেক্সট পার্টে আমাদের কিন্তু গ্রামাটিক্যালটা রয়েছে, আর ফার্স্ট পার্টে আমরা ওই ওয়ার্ড ওয়াইজ এগুলো বসাবো। তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর তারপরে দেখবে যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। চলো শুরু করি। দেখো প্রথমে কী পাচ্ছি, সি ড্যাশ ওরিড অ্যাবাউট সামথিং, অর্থাৎ সে ওরিড মানে হচ্ছে উদ্বিগ্ন, অর্থাৎ কোনো বিষয়ে চিন্তা করছে। বলো এখানে কী হবে অ্যাপ্রোপ্রিয়েটটা? ইজ লুকিং, লুকস, লুকিং না হ্যাজ লুকিং? আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে এখানে লুকস। তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে যে এটা কেন হবে না, কারণটা বলছি। দেখো এখানে লুক মানে কি, তাকে মনে হচ্ছে, লুক মানে কিন্তু নিজে দেখছে না, তাকে মনে হচ্ছে, অর্থাৎ সে উদ্বিগ্ন মনে হচ্ছে তাকে। তাহলে মনে হওয়াটা নিজে থেকেই কিন্তু একটা কন্টিনিউয়াস কাজ, ওটা কিন্তু অলরেডি আমাদের কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। লুক মানে হচ্ছে মনে হওয়া, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর ইজ লুকিং হবে না। আর তাছাড়া তোমরা জানো যে যেগুলো ফিল করা যায়, যে ভার্বগুলো যেমন সিম মনে হচ্ছে বা লুক, এগুলোতে কিন্তু আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি না, এগুলো সবসময় আমাদের প্রেজেন্ট ফর্মেটে হয়, সিম্পল প্রেজেন্টে। তাহলে কী হবে অ্যান্সারটা? সি লুকস ও রিড অ্যাবাউট সামথিং। ওকে, নেক্সট দেখো 2 নম্বর কী পাচ্ছি, হি ড্যাশ ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অর্থাৎ সে ড্যাশ ফার্স্ট করছিল যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। বলো কী হবে? হি ড্রোভ ফার্স্ট, ওয়াজ ড্রাইভিং, হ্যাড ড্রিভেন না হ্যাড বিন ড্রাইভ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াজ ড্রাইভিং। আর লক্ষ্য করো সেন্টেন্সটা কী বলছে, যে যখন অ্যাক্সিডেন্টটা ঘটলো তখন সে খুব দ্রুত চালাচ্ছিল, তাহলে এটা কিন্তু পাস্টে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে, সুতরাং হবে ওয়াজ ড্রাইভিং। তাহলে 3 নম্বরটা দেখো, ইট ইজ টাইম ইউ ড্যাশ হোম, অর্থাৎ এখন সময় হয়ে গেছে তোমার বাড়ি যাওয়া। তাহলে বলতে কী হবে এখানে? এখানে একটা জিনিস নোটিস করো, ইট ইজ টাইম রয়েছে, তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তারপরে আমাদের সবসময় ভার্বটা পাস্টে হয়, সিম্পল পাস্টে। তোমাদের অনেকের মনে হতে পারে ইট ইজ টাইম, এটা তো প্রেজেন্ট রয়েছে, তাহলে এখানে পাস্ট কী জন্য হবে? না, এটা কিন্তু একটা ফর্ম্যাটটা এরকম, ইট ইজ টাইম থাকলে অলওয়েজ আমরা পাস্ট টেন্স বসবো, তাহলে ওয়েন্ট হবে সঠিক উত্তর। তাহলে ইট ইজ টাইম ইউ ওয়েন্ট হোম, অর্থাৎ তোমার এখন বাড়ি যাওয়া দরকার। চলো নেক্সট দেখো, চারটা কী পাচ্ছি, ইট ড্যাশ টু মি দ্যাট সি ওয়াজ ইনকিউরেবল, তাহলে আমার মনে হলো যে সে আর রোগ থেকে সারবে না, সি ওয়াজ ইনকিউরেবল, দেখো পাস্টে আছে, তো অবশ্যই অ্যান্সারগুলো সব পাস্টে আছে। বলো কোনটা হবে অ্যান্সার? মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিটা, কারণ ওকার্ড। দেখো যদি বলি রিফ্লেক্ট মানে কি, রিফ্লেক্ট মানে হচ্ছে মনে হওয়া বা প্রতিফলিত হওয়া, ফ্রেস্ট মানে এক ঝলকে মনে হওয়া, আর হ্যাপেন মানে ঘটেছিল। তাহলে বলো আমার মনে হলো যে সে আর সারবে না, তো সুতরাং আমাদের এখানে ইট ওকার্ড, ওকার্ড মানে হচ্ছে মনে হওয়া, ও ডবল সি, ওকার্ড মানে হচ্ছে মনে হওয়া, তাহলে ইট ওকার্ড টু মি দ্যাট সি ওয়াজ ইনকিউরেবল। চলো নেক্সট দেখো, এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস, অর্থাৎ একজন খারাপ শ্রমিক সবসময় তার যন্ত্রপাতি, টুল মানে যন্ত্রপাতি নিয়ে ঝামেলা করে বা যন্ত্রপাতি নিয়ে অভিযোগ করে, অর্থাৎ নিজে ভালো করে কাজ না করে যন্ত্রপাতিগুলোকে সে দোষ দেয়। তাহলে বলো এখানে কী হবে? আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এখানে হয়ে যাবে অপশান সি, অর্থাৎ কোয়ারেল। কেন কোয়ারেল হবে? দেখো তোমাদের অনেকে মনে হতে পারে যে ব্যাড ওয়ার্কম্যান ওয়ার্কস উইথ হিজ টুলস, যে নিজের যন্ত্রপাতি নিয়ে কাজ করে, কিন্তু না, এটা অনেকটা আমাদের মানে ইডিওমেটিক এক্সপ্রেশন, অর্থাৎ বাগধারাপূর্ণ একটা বাক্য, যেটা কিন্তু আমাদের কখনোই চেঞ্জ হয় না। যেমন আমরা বাংলা বলি না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তো সেক্ষেত্রে যদি বলে দিই যে অধিক সন্ন্যাসীতে ভজন নষ্ট, ইডিওমেটিকলি সেটা কিন্তু রং, বোঝা গেল? এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস উইথ হিজ টুলস। ওকে নেক্সট দেখো, ইফ আই ড্যাশ ইউ ওয়ার কামিং আই উড হ্যাভ প্রিপেয়ার্ড সামথিং স্পেশাল, তাহলে যদি আমি জানতাম যে তুমি আসছো তাহলে আমি তোমার জন্য কিছু স্পেশাল বানাতাম, তাই তো? তাহলে বড় এখানে কী হবে? দেখো এইসব ফরম্যাটে যখন বলবে যে যদি আমি জানতাম তার জন্য তোমার কিছু বানাতাম, কিন্তু আমি জানি না আর তার জন্য আমি তোমার জন্য কিছু বানাইনি, সুতরাং যদি জানতাম কিন্তু কাজটা ঘটেনি, এক্ষেত্রে আমরা ব্যবহার করি হেড। কি বললাম? হেড, অর্থাৎ দেখো কোথায় হেড রয়েছে, ইফ আই হ্যাড নন, তাহলে এখানে কী হবে? দেখো ইফ I had known you were coming, I would have prepared something special. যদি the authorities refuse to accept any dash for loss of property, অর্থাৎ এই অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ এই সম্পত্তি লসের জন্য কোনো দায়ী নয়, এরকম বোঝাচ্ছে, তাই যা? চলো অ্যাপ্রোপ্রিয়েটটা বসায় কী হবে? ক্লেম, ডিমান্ড, লাইবিলিটি না রিস্ক? তোমাদের অনেকের মনে হতে পারে ক্লেম হবে, কিন্তু না, এখানে আমাদের ক্লেম অ্যান্সারটা হবে না, সঠিক উত্তর হয়ে যাবে লাইবিলিটি। লাইবিলিটি মানে কি? দায়িত্ব।
অর্থাৎ অথরিটি কোনো দায়িত্ব নেবে না, যে প্রপার্টি যদি কারো লস হয়ে যায় সেক্ষেত্রে অথরিটি কিন্তু দায়ী থাকবে না, তারা লাইবিলিটি, আর লাইবিলিটি সবসময় কিন্তু ফর হয়, এটা কিন্তু লক্ষ্য রাখবে। চলো নেক্সট দেখো, দ্য রুমস ওয়ার ডার্টি বিকজ দে ড্যাশ ফর উইকস, অর্থাৎ রুমগুলো ডার্টি ছিল, নোংরা ছিল, কারণ তারা সপ্তাহ জুড়ে সেগুলোকে ক্লিন করেনি, পরিষ্কার করেনি। তো কী হবে বলো তো, ডিড নট ক্লিন, অপশান সি না অপশান ডি? আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অর্থাৎ দেখো এটা কিন্তু পাঁচটি আছে, সুতরাং এখানে যে পাঁচটি বসবে সেটা কিন্তু অবশ্যই আমাদের পাস্ট পারফেক্টে যাবে, কারণ দুটো পাস্ট থাকলে একটা পাস্ট পারফেক্ট হয়, আর কোনটা পারফেক্ট হয় যেটা সবাই আগে ঘটে। তাহলে এখানে কী হবে, দ্য রুমস ওয়ার ডার্টি বিকজ দে হ্যাড নট বিন ক্লিন, অর্থাৎ পেসিভে যাচ্ছে, তাহলে সেগুলোকে পরিষ্কার করা হয়নি, তাই সেগুলো এখনও ডার্টি। ওকে চলো নেক্সট দেখো, ই উড হ্যাভ কাম ইফ উই ড্যাশ হিম, অর্থাৎ সে আসতো যদি আমরা তাকে ডাকতাম, তাই তো। আবার দেখো ওই কি ঘটনা, অর্থাৎ আমরা ডাকিনি তাই সে আসেনি, তাহলে যদি ডাকতাম, যদি হতাম, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি বলো তো, হ্যাড। তাহলে দেখো কোথায় হ্যাড রয়েছে, তাহলে হি উড হ্যাভ কাম ইফ উই হ্যাড ইনভাইটেড হিম। ওকে অপশন বি সঠিক উত্তর, ইফ উই হ্যাড ইনভাইটেড হিম। চলো নেক্সট দেখো, ইট ইজ নো ইউজ ড্যাশ হিম টু কাম নাও। আরেকটা এখানে ফরম্যাট জানো, যদি নো ইউজ থাকে, ইট ইজ অফ ইউজ বা ইট ইজ নো ইউজ, তা তারপরে ভার্বটা সবসময় আমরা আইএনজি যুক্ত করি, অর্থাৎ আইএনজি যুক্ত হবে সবসময়। তাহলে ইট ইজ নো ইউজ, দেখো কোথায় আইএনজি রয়েছে, ইট ইজ নো ইউজ, আস্কিং হবে না, এখানে হবে আস ফর আস্কিং, অপশন সি। কেন হচ্ছে দেখো, ইট ইজ নো ইউজ ফর আস্কিং হিম টু কাম নাও, তাহলে তাকে আসার জন্য, এখানে আসার জন্য, তার জন্যটার জন্য আমরা বসাবো ফর, তাহলে ফর আস্কিং, তাহলে ইট ইজ নো ইউজ ফর আস্কিং হিম টু কাম নাও, তাহলে এখন তাকে এখানে ডেকে আর কোনো লাভ নেই, ইট ইজ অফ নো ইউজ। চলো নেক্সট দেখো 11টা, হি অ্যারাইভড অ্যাট দ্য শপ জাস্ট এজ ইট ড্যাশ, তাহলে সে তখনই দোকানে পৌঁছিল যখনই দোকানগুলো কি ওয়াজ ক্লোজিং, না ইজ ক্লোজড, না উইল বি ক্লোজ, কোনটা হবে? আমাদের দেখো এখানে পাঁচটি আছে, অ্যারাইভড, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে সে তখনই দোকানে পৌঁছিল যখন সেগুলো বন্ধ হচ্ছিল, ওয়াজ ক্লোজিং। 12টা দেখো, হি ড্যাশ আন্ডার দ্য পিপল ট্রি, অর্থাৎ সে পিপল ট্রিটার নিচে শুয়েছিল, তাই তো, বা ছিল, এরকম কিছু বোঝাতে আমরা লাই ওয়ার্ড ব্যবহার করি। তো বলো এখানে কোনটা হবে? দেখো অপশান এ রয়েছে লে, লায়েড, লাইং, লেড না লেন, কোনটা হবে বলো? দেখো এখানে তোমাদের জিনিসটা বেশি থেকে ক্লিয়ার করি, LIE লাই, এর দুটো মানে হয়, একটা হয় মিথ্যা কথা বলা, আর একটা হয় শুয়ে থাকা। তাহলে যদি মিথ্যা কথা বলা বোঝাই সেক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্সটা আমরা করি লায়েড, অর্থাৎ হি লায়েড টু মি, সে আমার কাছে মিথ্যা কথা বললো, ওকে এটা হচ্ছে লায়েড। আর যদি বললাম যে সে শুয়েছিল, তাহলে হি লে, অর্থাৎ লাই থেকে লে হয়, এটা আমাদের শুয়ে থাকা অর্থে, কিন্তু প্রেজেন্টটা কিন্তু দুজনের একই, কিন্তু পাস্টটা ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে লায়েড, এটা হচ্ছে লে, তাহলে লে মানে শুয়ে থাকা, তাই তো। তাহলে এখানে অ্যান্সার কী যাবে, হি লে আন্ডার দ্য পিপল ট্রি। আবার লে কিন্তু একটা প্রেজেন্টে হয়, যার মানে হচ্ছে ডিম পাড়া, সেক্ষেত্রে আমরা পাস্টে করি লেড, তাই না। এরপরে দেখো, ইট উড বি বেটার ইফ উই ড্যাশ রেগুলারলি, অর্থাৎ যদি আমরা রেগুলারলি ড্যাশ করতাম তাহলে খুব ভালো হতো। কী করতাম? দেখো কী রয়েছে অপশানে, মিট করতাম, মেট করতাম, উইল মেট না উইল মেট। লক্ষ্য করো একটা রেগুলার একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই না। তাহলে হ্যাবিট বা ডেইলি কোনো ঘটনা এরকম বোঝালে কী হয়, আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি, তাহলে হবে অপশান এ মিট, তাহলে ইট উড বি বেটার ইফ উই মিট রেগুলারলি। ওকে নেক্সট দেখো 14টা, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। এখানে অনেকের মনে হতে পারে যে ওয়েজেস এটা প্লুরাল রয়েছে, সুতরাং এখানে আর করে দিব, কিন্তু না, এটা আমাদের বহুবচন হিসাবে এখানে নেই। ওয়েজেস মানে হচ্ছে পরিশ্রমের ফল, তাহলে কোনো কিছু পরিশ্রমের ফল, এটা কিন্তু একটা সিঙ্গুলার টার্ম, তাহলে কী হবে, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, অর্থাৎ পাপ কাজের ফল হলো মৃত্যু। ওকে নেক্সট দেখো, দ্য রিচ আর সেলডম হ্যাপি, এখানে দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এটা ভুল হয়েছে। দেখো এখানে অনেকে মনে হতে পারে যে রিচ ইজ হবে, কিন্তু না। দেখো যদি একটা সিম্পল অ্যাডজেক্টিভ থাকে আর তার আগে যদি দা থাকে, কি বললাম, একটা অ্যাডজেক্টিভ সিম্পল থাকবে আর তার আগে একটা দা, সেক্ষেত্রে সেটা কিন্তু প্লুরাল হিসাবে কাউন্ট হয়, অর্থাৎ এখানে মিনিংটা দাঁড়াবে ধনী ব্যক্তিরা। একই হয় যদি বলতাম, শুধু বলতাম যদি পুয়োর, পুয়োর মানে কিন্তু একজন গরিব, যদি বলতাম দা পুয়োর, সেক্ষেত্রে কিন্তু সমগ্র গরিব ব্যক্তিগুলা, সেক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু কি প্লুরাল হবে। তাহলে দ্য রিচ আর সেলডম হ্যাপি। ওকে নেক্সট দেখো, ভার্মিন ড্যাশ আর প্রপার্টি, বলো কী হবে, ভার্মিন ইজ ডেস্ট্রয়িং হবে কি না। অনেকের মনে হতে পারে ভার্মিন এটা থেকে এক বচন, সুতরাং ইজ ডেস্ট্রয়িং, না, ভার্মিনটা আসলে আমাদের প্লুরাল ফর্ম, এর মানে হচ্ছে কীট পতঙ্গ সমূহ যারা ফসলের ক্ষতি করে। তো সেক্ষেত্রে কী হবে, ভার্মিনস আর ডেস্ট্রয়িং আর প্রপার্টি, আমাদের প্রপার্টিকে ভার্মিনরা ডেস্ট্রয় করছে। চলো নেক্সট দেখো, 1/3 অফ দ্য পিপল ড্যাশ লেজি ইন দিস অফিস, অর্থাৎ এই অফিসে 1/3 মানুষ হচ্ছে অলস, তার বলো কী হবে, আর ইজ কোনটা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে আর,
কারণ হচ্ছে দেখো পিপল মানে অনেকজন আছে অফিসে, আর তার মধ্যে 3 ভাগের 1 ভাগ। তাহলে মনে করো যদি অফিসে 300 জন থাকে, তাহলে 3 ভাগের 1 ভাগ মানে 100 জন, সেক্ষেত্রে এটা কিন্তু প্লুরাল হয়ে গেল, তাই না? সুতরাং অবশ্যই এটা কিন্তু আর হবে। কিন্তু এখানে যদি বলা থাকতো যে 1/3 অফ দ্য আপেল, অর্থাৎ আপেলটার 1/3 হয় পচা, সেক্ষেত্রে বলতাম ইজ রোটেন। কারণটা হচ্ছে দেখো এটা কিন্তু আপেলটার 3 ভাগের 1 ভাগ, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গোনা যাচ্ছে কি, কোনো মতেই গোনা যাচ্ছে না, হচ্ছে ইজ হতো। এরপর দেখো অনলি হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস ড্যাশ দ্য কালপ্রিট। এখানে দেখো ইজটা এখানে বসে গেছে, তাই না? এটা ইজটা হবে না, তাহলে কী হবে বলো তো? অনলি হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস আর দ্য কালপ্রিট না ইজ দ্য কালপ্রিট, কোনটা হবে বলো? ইজ হবে না আর হবে? লক্ষ্য করো সেন্টেন্সটুকু, অনলি হি অর্থাৎ শুধুমাত্র সে এটা নট হিজ ফ্রেন্ডস। তোমাদের অনেকে মনে হতে পারে ফ্রেন্ডস আছে সুতরাং আর বসাবো, কিন্তু না, কি বলছে এখানে? নট হিজ ফ্রেন্ড, অর্থাৎ তার বন্ধুগুলো নয়, তাহলে এটা কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি? অনলি হি। ও তো বলে দিচ্ছে নট হিজ ফ্রেন্ড, তাহলে আমাদের সাবজেক্টে কিন্তু অনলি হেই থাকছে, তাহলে এখানে হি এর জন্য কী বসাবো? ইজ। তাহলে হি ইজ দ্য কালপ্রিট, সে হচ্ছে দোষীটা। ওকে, নেক্সট দেখো 19টা, নেইদার রাহুল নট হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান দিস, অর্থাৎ এই কাজটা রাহুল অথবা তার বন্ধুরা কেউই করেনি। তাহলে বলো তো কী হবে? রাহুলের জন্য কী মনে হতে পারে? হ্যাজ হবে, তাই না? কিন্তু না, এইরকম যদি ফরম্যাট থাকে নেইদার নর বা এইদার অর, সেক্ষেত্রে আমরা সবসময় পরেরটা অনুযায়ী, এখানে ফ্রেন্ডস অনুযায়ী, ফ্রেন্ডসটা পরে বসছে, প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে রাহুল, আর তারপরে রয়েছে ফ্রেন্ডস, তারপরে কোনটা হচ্ছে? পরে হচ্ছে আমাদের ফ্রেন্ড। সুতরাং এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে আমরা এখানে ভার্বটা বসাবো। তাহলে এখানে ফ্রেন্ডস রয়েছে বহুবচনে, সুতরাং আমাদের অবশ্যই এটা হবে কি? আর হবে না, ডান আছে, তাই না? তাহলে এখানে অবশ্যই আমাদের হবে হ্যাভ। তাহলে নিদার রাহুল নর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস ডিড। ওকে, নেক্সট দেখো, উই হ্যাভ কাম হিয়ার উইথ এ ভিউ টু ডেস দ্য শো। তাহলে আমরা এখানে এসেছি উইথ এ ভিউ টু, একটা ফ্রেজ যার মিনিং আছে কোনো কিছুর করার উদ্দেশ্যে। তাহলে শোটা দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি। তা বলো কী হবে? তোমাদের অনেকের মনে হতে পারে যে টু আছে সুতরাং আমরা ওয়াচ বসিয়ে দেবো। আমরা জানি যে 2 প্লাস ভার্ব হলো ইনফিনিটিভ, তাই না? কিন্তু না, এটা কিন্তু এই টুটা এখানে আলাদা। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, অর্থাৎ ফর বা জন্য। তাহলে বলো যদি বলতাম যে উই হ্যাভ কাম হিয়ার ফর ড্যাশ দ্য শো, তাহলে বলো সেক্ষেত্রে কী বসাতাম? অবশ্যই ওয়াচিং হতো, তাই না? ফরের পরে কী বসে? আইএনজি। তাহলে অবশ্যই উই হ্যাভ কাম হিয়ার উইথ এ ভিউ টু ওয়াচিং দ্য শো, যেহেতু উইথ এ ভিউ টু আর ফরের একই মিনিং। চলো বোঝা গেল। নেক্সট দেখো, গালিভার ট্রাভেলস ড্যাশ টিঞ্জড উইথ সার্কাজম, অর্থাৎ গালিভার ট্রাভেলসটা একেবারে ব্যঙ্গে ভর্তি, ব্যঙ্গাত্মক রচনা ও গালিভার ট্রাভেলসটা। তারপরে অনেকের মনে হতে পারে যে এস রয়েছে সুতরাং আমরা আর বসিয়ে দিব, কিন্তু না, এটা কিন্তু একটা বইয়ের নাম, তাই না? তাহলে কোনো বুক বা কোনো কিছুর নাম যদি শেষটাতে এস থাকে, সেক্ষেত্রে সেটা তো প্লুরাল হয়ে যায় কি? কখনোই হয় না, সেটা নামটাতে এস আছে, সুতরাং সেটা কিন্তু প্লুরাল নয়। তাহলে অবশ্যই আমাদের এখানে ইজ হয়ে যাবে। তাহলে গালিভার ট্রাভেলস ইজ টিঞ্জড উইথ সার্কাজম। 22টা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ কামিং, অর্থাৎ স্কুলের হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, বলো কী হবে? দুজন আছে, সুতরাং এখানে অপশান দেওয়া হয়নি, তাই না? আচ্ছা, অপশানটা ধরে নাও, এখানে রয়েছে ইজ আর এখানে রয়েছে আর, বলো কোনটা বসাবে? দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট আর কামিং, না, ভুল। লক্ষ্য করো, দুজন ব্যক্তি বোঝাচ্ছে না একজন ব্যক্তি, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কীভাবে? দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, তাহলে একজন ব্যক্তি যে হেডমাস্টারও আবার সেই কিন্তু আমাদের স্কুলের প্রেসিডেন্টও, সুতরাং একজন ব্যক্তি, তো সে আসছে, সুতরাং অবশ্যই আমাদের ইজ বসাবো। কী হবে? ইজ বসাবো। চলো নেক্সট দেখো, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাহলে জুরি মানে ওই যারা বিচারক মণ্ডলী, তাহলে বিচারক মণ্ডলী তাদের ওপিনিয়নে ডিভাইডেড হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, জুরির পরে যদি কোনো এমন একটা কাজ বোঝায় যেটা সেপারেটলি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটা আর বসাবো। কী বসাবো? আর। আর যদি এমন একটা কাজ বোঝায় যেটা কালেকটিভলি অর্থাৎ একসাথে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বসাবো ইজ। এটা উদাহরণ দিয়ে বলি। দেখো এখানে কী হয়েছে, এখানে যারা জুরি বা যারা বিচারক মণ্ডলী তারা তাদের মতামতে পার্থক্য দেখা দিচ্ছে, সুতরাং এটা কিন্তু ডিভাইডেড হচ্ছে, আলাদা আলাদা, সুতরাং অবশ্যই এটা কী হবে? আর। যদি বলতাম যে দ্য জুরি ইজ গিভিং ভার্ডিক্ট, অর্থাৎ জুরিরা রায় দিচ্ছে, রায়দান করছে, তাহলে সবাই মিলে রায়টা দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বসাতাম ইজ। এখানে কী হবে? এখানে হবে আর, অপশান বি। 1 ডজন অফ এগস ড্যাশ 80 রুপিজ, অর্থাৎ 1 ডজন ডিমের দাম হচ্ছে 18 টাকা। বলো এখানে কী হবে? কস্ট না কস্ট? এখানে অবশ্যই আমাদের উত্তর হয়ে যাবে কস্ট, অপশান এ। কারণ 1 ডজন মানে কতটা? 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 12টা ডিমের দাম আমাদের কিন্তু অবশ্যই সেটা প্লুরাল, সুতরাং কস্ট হবে। চলো লাস্টের দেখো, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এটা অবশ্যই তোমরা পারবে। তাহলে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘোরে, বলো কী হবে? মুভস, মুভড, উইল মুভ না মুভিং? এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তাই এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর এরপরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।